জন্মের পরই তো মাকে মেরে ফেলেছিস, অলক্ষী মেয়ে একটা। এখন আমাদের খেয়ে আমাদের পড়ে আমাদের নামে নিন্দা করিস। এসব তুমি কি বলছো বৌদি? আমি কেন তোমার নামে নিন্দে করব বলো? আমার সম্বন্ধে হয়তো তোমাকে কেউ মিথ্যে বলেছে। একে তো আমাদের ঘাড়ে চেপে বসে আছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। আমি শুধু ভাবি যে দিন দিন তোর সাহস কত বেড়ে গেছে। যা, গিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে আমায় উদ্ধার কর। তখন পরী তার বৌদির কথা মতো উঠোন ঝাড় দেয়। ও উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে সে নিজের ঘরে গিয়ে পড়তে বসে। বেলা কি এখন উঠেছে? ভাত কখন বসাবি? যা, গিয়ে তাড়াতাড়ি রান্না বসা, তোর দাদা আবার জমি থেকে চলে আসবে। বৌদি, সকাল থেকে তো বাড়ির সমস্ত কাজই করলাম, এখন একটু বই পড়ি, তুমি গিয়ে না হয় রান্নাটা বসাও। কি বললি? এইটুকু কাজ করে আমাকে খোটা শোনালি? সামান্য ভাতটাই তো বসাতে বলেছি, তাও আবার এত কথা। দাঁড়া, তোর দাদা আসুক আজকে, তারপর দেখ কি হয়। যে রোদ উঠেছে, এত রোদে এখন আর কাজ করতে ভালো লাগে না, আর বৃষ্টিও হয় না। ফসল কেমন জানি আধমরা হয়ে যাচ্ছে। চিন্তায় চিন্তায় আমার মাথা কাজ করে না। কি করি বলো তো? বাড়িতে একটা মেয়েকে ঘরের খুঁটি করে রাখলে কি আর জীবনে উন্নতি আসবে? দিন দিন শুধু লোকসানি হতে থাকবে। আমার কথা মিলিয়ে নিও। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন তো কিছু বুঝবেই না। তোমার বোনের তাড়াতাড়ি বিয়ে দাও। এভাবে কুমারী হয়ে আর কতদিন থাকবে? তাও না হয় রাখা যেত, কিন্তু তোমার বোন যে মুখে মুখে তর্ক করা শিখে গেছে। তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বিদায় করো, আমার আর সহ্য হচ্ছে না। কিন্তু আমার বোন তোমাকে কি বলেছে সেটা তো বলো। সামান্য একটু ভাত বসাতে বলেছিলাম, তাই আমাকে কাজের খোঁটা দিল। বলে যে আমি নাকি বাড়ির কোনো কাজই করি না, সব ও করে। তাই নাকি? পরি এত বড় কথা তোমাকে বলতে পারলো? দাঁড়াও। রমেশ তখন পরীর ঘরে যায়। পরি, এই পরি, এই তো দাদা, এখানে আয়, ভেতরে আয়। তুই তোর বৌদিকে কি বলছিস? তেমন কিছুই বলিনি রে দাদা, শুধু বললাম যে সকাল থেকে অনেক কাজ করেছি, রান্নাটা তুমি বসাও। তোর বৌদি তো গোটা সংসার তো সামলায়, এখনো তো নিজের সংসার হয়নি, তাই সংসার সামলানো যে কতটা কষ্টের সেটা বুঝতে পারিসনি। আর বাড়ির কাজগুলো দুজনে মিলে করলেই তো হয়, এতে আবার এত কথা কাটাকাটি কেন হয়? তখন পরী আর একটা কথাও বলল না। তার দাদা রমেশ কিছুটা রাগীভাবে কথাগুলো বলায় পরীর মনে আঘাত লাগে। দরজার আড়াল থেকে শালিনী সব দেখছিল। ও মনে মনে ভাবছিল, কেমন হয়েছে, বোঝ এবার মজা, আমার সাথে তর্ক করা। হুঁ। আরে শিউলি দি যে, অনেকদিন পর দেখলাম, তা কোথায় যাচ্ছ? এই তো একটু মোড়লের বাড়ি যাচ্ছি। এই ভর দুপুরে মোড়লের বাড়ি কেন? কিছু হয়েছে নাকি? এবছর যে এত দুর্দশা নেমে আসবে কখনো ভাবিনি গো। বৃষ্টি নেই, চারিদিকে শুধু খরা আর খরা, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছিলাম, তিনি কি পরামর্শ দেন সেটা একটু শুনলে হয়তো মনটা হালকা লাগতো। যে গ্রামে বিয়ের উপযুক্ত মেয়ে থাকা সত্ত্বেও বিয়ে না দেয়, অভিশপ্ত হয়ে আছে, সেই গ্রামে কিভাবে বৃষ্টি নামবে বলো? তুমি কি পরীর কথা বলছো? তা নয় তো আর কি। বিয়ের বয়স পার হয়ে গেছে, তবুও বিয়ের জন্য রাজি হয় না। ও নাকি ডাক্তার হবে। হ্যাঁ, কি আর বলি বলো, তোমাদের বাড়ির ব্যাপার। এখন আসি গো, আমার আবার দেরি হয়ে যাবে। এই কথা আস্তে আস্তে পুরো গ্রাম ছড়িয়ে যায়। সবাই পরীর দিকে আঙুল তুলতে থাকে। একদিন গ্রামবাসীরা মিলে মোড়লের কাছে গিয়ে পরীর কথা বলে। পরী নাকি অভিশপ্ত, ওর জন্যই গ্রামে খরা নেমে এসেছে। ও মোড়ল রমেশকে ডেকে পাঠায়।
বলুন মোড়ল মশাই, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন? কিছু কি হয়েছে? শোনো রমেশ, তোমার বোন পরীকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। আর যদি না দাও তাহলে তোমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এমন অভিশপ্ত মেয়েকে আমাদের এই গ্রামে রাখতে পারবো না। কিন্তু মোড়ল বাবু, আমার বোন যে ডাক্তার হতে চায়। সেসব আমরা জানি না, যেটা বলছি সেটা শুনতেই হবে। এখন যাও এখান থেকে। তখন রমেশ সেখান থেকে চলে যায়। ও বাড়িতে গিয়ে পরীকে বলে, পরি, তুই বিয়ের জন্য রাজি হয়ে যা। মোড়ল বাবু বলেছে তুই বিয়ে না করলে আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। শোনো, তোমার বোনের জন্য আমরা গ্রাম ছেড়ে যেতে পারবো না। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমাদের একটা ছোট্ট মেয়েও আছে, সে কথা তুমি ভুলে যেও না। দাদা, বিয়ে করলে যে আমার আর পড়াশোনা হবে না, আর পড়াশোনা না করলে ভালো ডাক্তার হওয়া যাবে না। আমি না হয় কালে বাড়ি ছেড়ে চলে যাব, তোদের কাউকে যেতে হবে না। কিন্তু তুই কোথায় যাবি? আমি কিন্তু তোকে কোনো টাকা পাঠাতে পারবো না। তোকে কোনো টাকা পাঠাতে হবে না দাদা, আমি নিজেই রোজগার করে নেব।